ওকে, আমরা সিআই ব্যাচ নাম্বার 21 এর ক্লাস নাম্বার 25 আলোচনা শুরু করছি। আজকে আমরা ফ্রেমওয়ার্ক স্টার্ট করব এবং একটা প্রজেক্ট শুরু করব এবং কোর্স শেষ হতে হতে আমরা একটা প্রজেক্ট সেরে ফেলব। তো ই কমার্সের একটা প্রজেক্ট দেওয়া আছে, তাই না, আমাদের সিলেবাস অনুযায়ী। তো আমরা ই কমার্সটাই শুরু করব। তো বেসিক্যালি ফ্রেমওয়ার্কটা কি, ফ্রেমওয়ার্ক কেন, ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আলোচনা করা, ফ্রেমওয়ার্কটা ইনস্টল করা, টেমপ্লেট বসানো, রাইট, এই কাজগুলো মোটামুটি আজকে আমরা করার চেষ্টা করব। দেখবেন যেন ধীরে ধীরে একটা প্রজেক্ট বিল্ড হচ্ছে এবং আপনারাও কিন্তু ওই স্ট্র্যাটেজি ফলো করে একটা প্রজেক্ট করা শুরু করবেন, রাইট। প্র্যাকটিস তো করতেই হবে ক্লাসের এবং একটা প্রজেক্ট আপনাকে স্টার্টও করতে হবে আজকের দিন থেকে। তো কি ধরনের প্রজেক্ট আপনারা আমার সাথে শুরু করতে পারেন? আমি একটা ই কমার্স প্রজেক্ট নিয়ে আগাবো। আপনারা একটা নিউজ পেপার করতে পারেন, আপনারা ট্যুরিজম কোম্পানি ওয়েবসাইট বানাতে পারেন, অথবা আপনারা কোনো রিয়েল এস্টেটের ওয়েবসাইট বানাতে পারেন, অথবা স্পোর্টস এর একটা ওয়েবসাইট বানাতে পারেন, স্কুল কলেজের ওয়েবসাইট বানাতে পারেন। সবই কি ডাইনামিক এবং এই ক্যাটাগরি গুলো সব ইজি ইজি ক্যাটাগরি আমরা বলি, এখানে কোনো ডিফিকাল্টিস নেই। তো সহজ প্রজেক্ট দিয়ে স্টার্ট করাই ভালো, রাইট। আপনি আগে একটা সহজ প্রজেক্ট করেন, আস্তে আস্তে জটিলতার দিকে যান। আমি যেটা করাবো আপনাদের যে টাইপ গুলো বলেছি তার চেয়ে একটু অ্যাডভান্স, রাইট। তো এটা করার সাথে সাথে আপনারা যখন প্যারালালি ওই প্রজেক্ট গুলো করা শুরু করবেন, তখন দেখবেন যেন একটা সেটের ডাটা দিয়ে আমি শেখাচ্ছি, ভিন্ন সেটের ডাটা যখন নিয়ে কাজ করতে যাচ্ছেন, প্র্যাকটিসে অনেক প্রবলেম ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাইট। সো কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট। এর জন্য দরকার অধিক পরিশ্রম, প্র্যাকটিস। সো নেক্সট কাপল অফ উইকস আপনাদের একটু এফোর্ট দিতে হবে, রাইট। এফোর্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এই পর্যন্ত যে 2 মাস আপনারা এফোর্ট দিয়েছেন, এই এফোর্টটা এখন একটু ডাবল হতে হবে, রাইট। লিনিয়ারলি ছোট ছোট প্রবলেম গুলো সলভ হয়েছে, বেস তৈরি করার চেষ্টা করা হয়েছে, টোটাল বিষয়টাকে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, এখন প্রজেক্ট ডেভেলপমেন্ট, রাইট। সো ফ্রেমওয়ার্কটা যখন আমরা স্টার্ট করব বা ফ্রেমওয়ার্কটা যখন আমরা শুরু করতে যাচ্ছি, তখন ফ্রেমওয়ার্ক কি, কেন, এর কিছু সঙ্গতিপূর্ণ অ্যান্সার আমাদের জানা দরকার, রাইট। ফ্রেমওয়ার্ক কি একটু বলেন তো আপনারা। হুম, হুম, যেটাতে অনেকগুলি কোর্স আগে থেকে বিপুলভাবে করা থাকে, আমরা সহজে ওয়েবসাইট ডাইনামিক ক্রিয়েট করতে পারবো এবং খুব সহজে খুব তাড়াতাড়ি কম সময়ের ভিতরে আচ্ছা, হ্যাঁ, ফাংশন কি বলেন, বলেন, হচ্ছে, আপনি বলেন। ফাংশনের সমন্বয়ে, আচ্ছা, না ফ্রেমওয়ার্ক উনি যেটা বলেছেন একটা স্ট্রাকচার বা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম বা কাঠামো, রাইট। তো বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্ক একটা প্ল্যাটফর্ম উনি যেটা বলেছেন, এবং একটা এমন একটা স্ট্রাকচার যা পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, মানে পিএসপি মতো আনস্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সে একটা স্ট্রাকচার দিয়েছে এবং এর ভেতরে একটা কোডিং এর ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যার মাধ্যমে পিএসপি দিয়ে স্ট্রাকচার্ড ওয়েতে নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন মেনে
প্রজেক্ট ডেভেলপ করা সম্ভব হচ্ছে। ওকে, তো যা বলছিলাম যে ফ্রেমওয়ার্ক একটা প্ল্যাটফর্ম, একটা স্ট্রাকচার বা একটা কাঠামো, বাংলাতে যদি আমি বলি কার কাঠামো বা স্ট্রাকচার বা কার প্ল্যাটফর্ম, পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যেখানে স্ট্রাকচারড ওয়েতে পিএসপি প্রোগ্রামিং এর মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করা বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সম্ভব হয় উইথ সিকিউরিটি। অ্যাড করলাম কি, সিকিউরিটিটাও দেয়া সম্ভব হয়। আমি একটু গোড়ার থেকে বলি, তাহলে বিষয়টা আরেকটু ভালো বুঝতে পারবেন আপনারা। পিএসপি আসে প্রায় 20 বছর, 1997 সালে পার্সোনাল হোম পেজ আকারে, পিএইচপি পার্সোনাল হোম পেজ। বাট এখন কিন্তু পিএসপি কে পার্সোনাল হোম পেজ বলা হয় না, হাইপারটেক্সট প্রি প্রসেসর বলা হয়। তো এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, রাইট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় সার্ভার সাইড, বাট স্ক্রিপ্টিং কি ক্লায়েন্ট এন্ডে এইচটিএমএল এর সাথে এমবেড হয়ে বা স্ক্রিপ্টিং আকারে কাজ করা যায় বলে এটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে। বেশ পাওয়ারফুল, অত্যন্ত লাইটওয়েট এবং ভেরি ফাস্ট। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পার্সোনালি, মানে এক একজন ইউজারকে এক একজন ইউজার হিসেবে মানে ইউজার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সহজ কথা যে অনেক ইউজার আসবে, আমি স্লো হবে, এই ধরনের কোনো প্রবলেম পিএসপি তে নেই। এক একটা ইউনিট, এক একজন ইউজার তার সার্ভারে পেজ এক্সিকিউট হয়ে চলে আসে ক্লায়েন্টের ব্রাউজারে। সো সার্ভারেও লোড পড়ছে না, ল্যাঙ্গুয়েজও তেমন কোনো ইম্প্যাক্ট এখানে করছে না। হ্যাভি ইম্প্যাক্ট যেটা হয়, যে লাইক একটা অ্যাকশন এক্সিকিউট হলে সার্ভার রান করাতেই তার সময় লাগবে, এ ধরনের কোনো প্রবলেম পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই। তো বেসিক্যালি পিএসপি অত্যন্ত লাইট ওয়েট এবং ভেরি ফাস্ট শুরু থেকেই, এবং তাদের যে মোটোটা ছিল যে ফাস্টেস্ট এভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারা যেটা বলছিল এবং তারা ওইটাকে কিন্তু ধরে রেখেছে এখন পর্যন্ত আফটার 20 ইয়ার্স। তো এখন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলছি, বিশেষ করে পিএসপির কথা, সেটা পিএসপি 99 এ এসে যেটা হয় সেটা হচ্ছে যে তারা বাণিজ্যিক ভাবে ইউজ হওয়া শুরু হয় এবং 2-3 বছরের মধ্যে মার্কেট ভালোভাবেই তারা প্রভাব বিস্তার করে। 2002-3 সাল থেকে বড় বড় অ্যাপ্লিকেশন গুলো, যা আগে ছিল ডটনেট প্ল্যাটফর্মে, এসপি ডটনেটে, যেহেতু এসপি ডটনেট বেসিক্যালি ওই সময়টা ওয়েব নিয়ে বেশ কাজ হয়, বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন, যে এখনকার দিনে যারা বলতে পারেন যে মার্কেট লিড করছে, তারা কিন্তু সবাই ওই সময়ে আসা, 2000 থেকে 2004 এর মধ্যে আসা, রাইট? এই 99 থেকে 2005 বলতে পারেন যারা এখন মার্কেটকে লিড করছে, যারা ওয়েবের দিক থেকে যদি মার্কেট লিডার্স আপনি বলেন, যে ফেসবুক 2004 এ এসেছে, গুগল, রাইট, এটা 99-2000 এর দিককার প্রোডাক্ট, মানে সার্চ ইঞ্জিন আর কি। তারপরে তো আরো অনেক অ্যাপ্লিকেশন গুগল নিয়ে আসে, পরে ইউটিউব আসছে, জিমেল আসছে, রাইট, এগুলো অনেক কিছুই আসে। আবার অ্যামাজন ওই সময়টা, কিন্তু এর আগেই অ্যামাজন 2000 এর আগেই শুরু করে, 2003 এ তারা কিন্তু আবার পিএসপি তে এটাকে কনভার্ট করে। ওই সময়ে যারা বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করে, আমাদের দেশেও একজন জায়ান্ট আছে বিডি জবস, রাইট, ও কিন্তু 2000 সালেই আসে, রাইট, তারাই কিন্তু মার্কেট এখন লিড করছে। তো ওই সময়টায় ওয়েব নিয়ে অনেক কাজ হতে থাকে, বাট এত বড় মার্কেট যে তৈরি হবে সেরকম ধারণা পেয়েছিল শুধুমাত্র বলতে পারেন ওই জায়ান্টরাই, যারা এখন বড় হয়েছে, রাইট। তো যারা ওই জাভা বা ডটনেট বেসড অ্যাপ্লিকেশনে ছিল, ওই অ্যাপ্লিকেশন দিয়ে এরকম সাইজের ইউজারকে সাপোর্ট দেওয়া সম্ভব ছিল না, রাইট। যেমন ফেসবুকে 200 কোটি ইউজার, রাইট, অ্যামাজনে কয়েক বিলিয়ন ইউজার সেখানে রয়েছে। তো এত বড় বড় সাইট
এত ইউজার নিয়ে যদি কাজ করতে যায় লাইক .NET, তারা আগেই বুঝেছিল যে এত ইউজার নিয়ে কাজ করতে গেলে .NET সিকিউর অনেক ভালো ল্যাঙ্গুয়েজ, বাট এটার পারফরমেন্স কি স্লো অন্যদের তুলনায় বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলোর তুলনায়, যেহেতু সেটা স্ট্রাকচার্ড পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, বিট স্লো, এবং অধিক ইউজার হলে সেক্ষেত্রে তার রিঅ্যাকশন টাইম আরো কমে যেতে পারে। দ্যাটস ওয়াই তারা ফিউচার প্ল্যান করে কিন্তু ওই সময় PHP ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্টিং এবং উঠে আসে, এবং বড় ব্রাইট ফিউচার আছে এবং খুব দ্রুত এক্সিকিউট হয় বলে ওই বড় বড় কোম্পানিগুলো তাদের অ্যাপ্লিকেশন গুলো PHP তে কনভার্ট করা শুরু করে। আনফরচুনেটলি PHP স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ না, ভেরি সিম্পল, ভেরি ফ্ল্যাট ল্যাঙ্গুয়েজ, এবং বলতে পারেন যে এখানে তখন ওই সময়টাতে PHP অবজেক্ট ওরিয়েন্টেডও ছিল না। যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও করা যায় না, সেক্ষেত্রে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে বড় কিছু প্ল্যান করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, এবং ওই সিচুয়েশনেই তারা পড়ে যায় 2003-04 সালের দিকে। তো PHP এর উপরে অনেক প্রেসার ক্রিয়েট হয় যে PHP নিজেকে যেন স্ট্রাকচার করে, আদারওয়াইজ টিকে যাওয়া থাকা কঠিন হবে, এই ধরনেরও অনেক কথাবার্তা চলে আসে। বাট PHP কিন্তু তার জায়গায় টিকে থাকে, যে সে ওটাকে স্ট্রাকচারও করবে না, ওটাকে তারা অ্যাকচুয়ালি বলতে পারেন যে নির্দিষ্ট করে যে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড, সেটাতেও তারা রাজি ছিল না, রাইট? লাস্ট যেটা ছিল যে স্ট্রাকচার করলে যেটা হয়, যে স্ট্রাকচার করতে গেলে অনেক কিছু নিয়ে কাজ করতে হয়, তাই না? সেই ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, যে লাইক গভর্নমেন্ট অফিস কিন্তু স্ট্রাকচার্ড, ওয়েল স্ট্রাকচার্ড বলা হয়, যে ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার অনুযায়ী গভর্নমেন্ট অফিস চলে, যে পোস্টে যখন যে কয়েকটা লোক দরকার সেগুলোই লোক বসানোর চেষ্টা করা হয়। এবার প্রাইভেট অর্গানাইজেশন চেষ্টা করে যেন লোক কমিয়ে ফেলার, একজনকে দিয়ে তিনজনকে দিয়ে, তিনজনের কাজ দুইজন দিয়ে করানো, পাঁচজনের কাজ তিনজন দিয়ে করানো, এ ধরনের স্ট্র্যাটেজিতে থাকে। বাট গভর্নমেন্ট অফিস কি করে, স্ট্রাকচার যাতে কোনো ব্যাঘাত না ঘটে, কি করে একাধিক পার্সন বা পাঁচজনের কাজ পাঁচজন দিয়েই করায়, রাইট? সে একটু খেয়াল করেন যে একটা ফাইল যদি পাস করতে হয় তিনজনের কাছ থেকে যে সময়টা লাগবে আর পাঁচজনের কাছ থেকে ডেফিনেটলি তার চেয়ে বেশি সময় লাগবে। স্ট্রাকচার্ড হলে সে স্লো হয়ে যাবে কিছুটা, এই চিন্তা করে সে স্ট্রাকচার্ড হয় না। অবজেক্ট ওরিয়েন্টেডেও সে রাজি না, তারপরেও সে বাধ্য হয়ে PHP যখন 2004-এর শেষে নাগাদ এবং 2005 সালের দিকে যখন ডেভেলপড হয় PHP 5, তখন সেখানে তারা এই প্রেসারে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে সিনট্যাক্স গুলো সেগুলো ইনক্লুড করে PHP এর সাথে। এখনো কিন্তু PHP অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে যে সবকিছু করতে হবে সেটা কিন্তু না। আপনারা হ্যালো ওয়ার্ল্ড কি উইদাউট এনি ফাংশন ক্লাস লিখে দিতে পারেন না, যা স্ক্রিপ্টিং এর মধ্যে আপনি লিখে দিতে পারেন। সো ম্যান্ডেটরি করে না অবজেক্ট ওরিয়েন্টেড করা, বাট অবজেক্ট ওরিয়েন্টেড এর সিনট্যাক্স গুলো তারা সেখানে দিয়ে দেয়। তার আগ পর্যন্ত PHP অবজেক্ট ওরিয়েন্টেডও ছিল না, বোঝা যাচ্ছে, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যেত না PHP দিয়ে। তো অবজেক্ট ওরিয়েন্টেড সিনট্যাক্স আসার পর বেসিক্যালি PHP কে যেহেতু আর তলানো যায় নাই বা ওইদিকে নেওয়া সম্ভব হয় নাই, এই জায়ান্ট গুলো ইনভেস্টমেন্টের মাধ্যমে PHP কে স্ট্রাকচার করতে বলে। যে লাইক এই যে বড় বড় কোম্পানি, এদের তো বিলিয়ন ডলারের বিজনেস ওই ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে। সো ল্যাঙ্গুয়েজ নিজেকে আপডেট করছে না বা আপডেট করছে বাট স্ট্রাকচার করছে না, তারা তখন যেটা করে যে এটাকে স্ট্রাকচার করার জন্য ব্যবস্থা করে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দেখেন, যা বলছিলাম যে ওই সময়টাতে বড় বড় যে জায়ান্ট কোম্পানিগুলো আছে, সেই জায়ান্ট কোম্পানিগুলো ইনভেস্টমেন্টের মাধ্যমে ডোনার হয়ে কিছু কোম্পানি লাইক মনে করেন যে আমি বললাম যে আমি PHP কে স্ট্রাকচার করার চেষ্টা করছি বা একটা স্ট্রাকচার প্রসেসে নিয়ে আসবো, PHP না করলেও আমরা এটাকে একটা স্ট্রাকচার বানিয়ে দেবো। লাইক ওই সময়টায় 2005 সাল নাগাদ যখন PHP অবজেক্ট ওরিয়েন্টেড সিনট্যাক্স গুলো দেয়, তার পরপরই শুরু হয় PHP কে থার্ড পার্টির মাধ্যমে স্ট্রাকচার করা, একটা প্ল্যাটফর্ম রেডি করা, যেখানে PHP তে কাজ করতে গেলে ওখানে আপনি স্ট্রাকচারড ওয়েতে কাজ করবেন এবং একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে আপনাকে কাজ করতে হবে, এবং সাথে সাথে ওখানে বেশ কিছু ইনবিল্ড রিসোর্স আপনার জন্য রাখা হবে এবং সিকিউরিটি এনশিওর হবে, যেটাকে আলটিমেটলি বলা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক, রাইট?
তার মানে কি বাধ্য হয়েই পিএসপি ফ্রেমওয়ার্ক গুলো ডেভেলপ হয়েছে, কারণ কি বড় প্রজেক্ট গুলো সেটা দিয়ে বানানোই যাচ্ছিল না, কারণ এটা স্ট্রাকচার না। মনে করেন যে যার মতো করে কাজ করতে, যেহেতু স্ট্রাকচার না, আপনি আপনার মতো, সে তার মতো, আরেকজন আরেকজনের মতো, কারণ বড় প্রজেক্ট একা পক্ষে সম্ভব না যে একজন কি 10 বছর ধরে করবে, ওই আইডিয়া তো পোর হয়ে যাবে, হ্যাঁ তাই না? তো একটা আইডিয়া আসার পর যদি কিছুদিনের মধ্যে সেটাকে মানুষের সামনে আনা না যায়, তাহলে অন্য কেউ এনে ফেলে, অথবা এই আইডিয়াটা পুরনো হয়ে যায়, রাইট? সো এর জন্যই যখন একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট হাতে দেওয়া হয়, চেষ্টা করা হয় কত দ্রুত সময়ের মধ্যে শেষ করা, এবং যদি দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হয়, অধিক মানুষ এখানে কাজে লাগাতে হয়। স্ট্রাকচার না হলে, একটা নির্দিষ্ট ডিফাইন পাথ যদি না থাকে, তাহলে সবাইকে কি এক রাস্তায় আপনি চালাতে পারবেন? পসিবল? ইম্পসিবল। দ্যাটস ওয়াই যেটা হয় যে ফ্রেমওয়ার্ক পিএসপি, ওই সময়টাতে বেশ কিছু ফ্রেমওয়ার্ক রিলিজ হয়। পিএসপির অনেকগুলো ফ্রেমওয়ার্ক ওই 2005-06 সালের দিকে রেডি হয়, যা এখনো কিন্তু মার্কেটে ভালোভাবেই জায়গা দখল করে আছে, যার মধ্যে কয়েকটা বলতে পারেন। তো প্রথমের দিককার ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে আছে জেন ফ্রেমওয়ার্ক, কেক পিএসপি এন্ড কোডিগনেটর, যেটা আপনারা শিখবেন। তো যে ফ্রেমওয়ার্কটা আপনারা শিখছেন সবচেয়ে পুরনো ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে একটা, এবং এই ফ্রেমওয়ার্কটা দিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়েছে। যদিও এখনকার দিনে জনপ্রিয়, মানে আমি যদি বলি 1 নাম্বার ফ্রেমওয়ার্ক কোনটা, সেটা ল্যারাভেল। সেকেন্ডে আছে কোডিগনেটর, বাট ল্যারাভেল এসেছে 12 সালে, আর কোডিগনেটর এসেছে 5 সালের গোড়ার দিকে। যদি আমি 6 থেকেও ধরি, তো ল্যারাভেলের চাইতে 6 বছরের সিনিয়র, 6 বছর ধরে প্রচুর প্রজেক্ট ডেভেলপ হয়েছে। এখন ল্যারাভেল 12 থেকে আসে পরে সে মার্কেট পেয়েছে 14তে, 2 বছর তেমন কোনো প্রজেক্ট ওটা দিয়ে হয় নাই, বাট 14, 15, 16, 17 এখন পর্যন্ত ল্যারাভেল কিন্তু টপ। সেকেন্ডে আছে কে? কোডিগনেটর। সো one of the finest framework, easiest framework, fastest PHP framework. অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলো উইথ ফাংশনটা কি দুইবার ইউজ করতে পারবো? পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছি? তো লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে, ফাস্টার ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে, ইজি ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে, মোস্টলি ইউজ কাতারে এখন আছে 2 নম্বরে, বাট 6 থেকে 14 পর্যন্ত, 13 পর্যন্ত ছিল সে 1 নম্বর, এবং তার ধারে কাছেও কেউ ছিল না, রাইট? মাঝে একটা প্রবলেম গেছে কোডিগনেটর ফ্রেমওয়ার্কে, 12 থেকে 14 বা 15 পর্যন্ত ফ্রেমওয়ার্কের কোনো ডেভেলপমেন্ট হয় নাই। একটা ফ্রেমওয়ার্ক প্রতিনিয়ত কিন্তু ডেভেলপ করতে হয়, আপডেট করতে হয়। তো 2-2.5 বছর তার ডেভেলপমেন্ট বন্ধ ছিল। দ্যাটস ওয়াই মার্কেটটা পড়ে যায়। 2.2 আসার পরে ফ্রেমওয়ার্কটা ডেভেলপমেন্ট সাডেনলি কোনো একটা রিজনে বন্ধ হয়ে যায়। দ্যাটস ওয়াই সে এক থেকে ওই সময়টা, ওই সুযোগটাই নেয় কিন্তু ল্যারাভেল। ওই মার্কেটটা তখন যখন ফাঁকা, তখনই ল্যারাভেলটা বেসিক্যালি মার্কেটটা দখল করে ফেলে। বাট পরবর্তীতে আবার সিআই ডেভেলপমেন্ট শুরু হয়, এবং সেটা 3.2 রিলিজের মাধ্যমে ফেরত আসে 2015-তে। এখন তারা 4 ভার্সন নিয়ে কাজ করছে, এবং অত্যন্ত পাওয়ারফুল একটা ভার্সন হবে কোডিগনেটর ফ্রেমওয়ার্কের, রাইট? ওটা দিয়ে আবার তারা টপে যাওয়ার প্ল্যান করছে। বুঝতে পেরেছি? কানাডিয়ান একটা কোম্পানি ল্যারাভেল 4 এর দায়িত্ব নিয়েছে, এবং কোডিগনেটর 4 এর দায়িত্ব নিয়েছে, এবং কোডিগনেটরটা তারা ডেভেলপ করছে। তো ফ্রেমওয়ার্ক সম্পর্কে বলছিলাম, এর বেনিফিট আছে অনেক ফ্রেমওয়ার্ক বেসড প্রোগ্রামিং এর। এই কারণে এখনকার দিনে যত সফটওয়্যার কোম্পানিগুলো, মোস্টলি যারা বাইরের কাজ করে এবং সামান্যতম নলেজ আছে ফ্রেমওয়ার্কের বা জানাশোনা আছে, তারাই ফ্রেমওয়ার্ক বেসড কাজ করছে, বা ক্লায়েন্টই বলে দিচ্ছে যে ফ্রেমওয়ার্ক ছাড়া আমি কোনো প্রজেক্ট ডেভেলপ করব না, সে মেনশনই করে দেয়। আর যারা জানেই না বিষয়গুলো, একেবারেই আইটি সম্পর্কে নলেজ খুবই কম কোনো ক্লায়েন্টের যদি থাকে, কোম্পানি যদি ভালো হয়, কোম্পানি যদি নিজেকে সেভ করতে চায়, সে ফ্রেমওয়ার্ক দিয়েই করবে প্রজেক্টগুলো, যদি ক্লায়েন্ট কোনো কিছু মেনশন না করে, রাইট? আবার কোম্পানি এবং ক্লায়েন্ট যদি ফিউচার প্ল্যান না করে সরাসরি কাজ করা শুরু করে উইদাউট এনি ফ্রেমওয়ার্ক, তখন কিন্তু তারা বিপদে পড়ে যেতে পারে, এবং
এ ধরনের বেশ কিছু কোম্পানি ছোট ছোট কাজ, ছোট বড় কাজ তারা কিন্তু ফ্রেমওয়ার্ক ছাড়া করছেও এখনো, যার সংখ্যা কিন্তু অনেক না বা খুব কম। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি 2000 কোম্পানি থাকে, 1500-1600 কোম্পানি মিনিমাম যারা ফ্রেমওয়ার্ক ইউজ করছে, এর সংখ্যাটা অনেক বেশি। আর ফ্রেমওয়ার্ক ছাড়া এখনকার দিনে চাকরি পাওয়াটাও কঠিন। ম্যাক্সিমাম কোম্পানি যখন ফ্রেমওয়ার্ক রিকোয়ারমেন্ট বলে, ল্যারাভেল, কোঅর্ডিনেটর, সিম্ফনি, ওয়ায়া এগুলো বলে, এই মানে এই না যে আপনাকে সবগুলো ফ্রেমওয়ার্ক জানতে হবে। আপনি একটা ফ্রেমওয়ার্ক যদি জানেন, প্রজেক্ট তৈরি করতে পারেন, অন্য ফ্রেমওয়ার্ক ধরতে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে ম্যাক্সিমাম। বলছি ম্যাক্সিমাম আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে অন্য ফ্রেমওয়ার্কে আপনার আত্মস্থ হতে বা কাজ করতে। তার মানে কোম্পানিতে যদি আপনার নতুন ফ্রেমওয়ার্ক আসে এবং কাজ করতে হয়, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি খুব সহজেই সেটা অ্যাডপ্ট করে নিতে পারবেন যদি আপনি একটা ফ্রেমওয়ার্ক চান। বুঝতে পেরেছে? 2, যে ফ্রেমওয়ার্কের যে লেভেলের সিকিউরিটি এনশিওর হয়, ফ্রেমওয়ার্ক দিয়ে যে লেভেলের সিকিউরিটি এনশিওর হয়, র কোডের মাধ্যমে ওই লেভেলের সিকিউরিটি এনশিওর করতে হাইলি এক্সপেরিয়েন্স প্রোগ্রামারের প্রয়োজন পড়ে, বা কখনো কখনো সেই লেভেলে পৌঁছানো সম্ভবই হয় না। তো মানে ফ্রেমওয়ার্ক গুলো এমন একটা লেভেল অফ সিকিউরিটি প্রজেক্টে দিয়ে দেয়, বা আপনি যখন প্রজেক্ট ডেভেলপ করেন, আপনি যদি সিকিউরিটি নিয়ে কাজ নাও করেন, ফ্রেমওয়ার্ক অটোমেটিক সেখানে একটা ভালো লেভেলের সিকিউরিটি দিয়ে দেয়, যা অ্যাকচুয়ালি হ্যাকারদের হাত থেকে আপনার সাইটটা মানে অধিক পরিমাণে প্রোটেকশন দিতে পারে। বুঝতে পেরেছি? তো ফ্রেমওয়ার্কে আমি যখন লাইক বেসিক লেভেলে, আমি একদম বিগিনার্স, আমি একটা প্রজেক্ট ডেভেলপ করলাম, আমি সিকিউরিটি কিছু বুঝি না বা আমি দেও নাই, ওই প্রজেক্টটা যে লেভেলের সিকিউরিটি হয়েছে, অন্য আরেকজন 5-7 বছরের এক্সপেরিয়েন্স একজন ডেভেলপার যা র কোডিং এর মাধ্যমে কোনো একটা প্রজেক্ট করেছে, তার চেয়ে বেশি সিকিউর হবে আপনার সাইটটা। বুঝা যাচ্ছে? আমরা বলতেই পারি যে ফ্রেমওয়ার্ক এক্সট্রা লেভেল অফ সিকিউরিটি দিয়ে থাকে, যা আমার প্রজেক্টের জন্য ভালো। ডেভেলপমেন্ট ফাস্টার হয়, অনেক বেশি ফাস্টার হয়। কেমন? যে আমরা তো রেগুলার কি ধরনের প্রজেক্ট করি সেটা তো কম বেশি জানি, যারা অনেক দিন ধরে কাজ করছে, কি কি ধরনের কাজ প্রজেক্টে হয়ে থাকে, কোন ধরনের মডিউল গুলো সবচেয়ে কমন, রাইট? প্রজেক্টের মধ্যে যে কমন মডিউল গুলোর মধ্যে আছে, আমাকে সব প্রজেক্টে সেশন ইউজ করতে হয়, সব প্রজেক্টে ডেটাবেস ইউজ করতে হয়, সব প্রজেক্টে ইমেইল ইউজ করতে হয়, রাইট? সব প্রজেক্টে সিকিউরিটি এনশিওর করতে হয়। এ ধরনের নাম্বার অফ মডিউলস আছে যেগুলো কমন এবং যে কোনো প্রজেক্টেই প্রয়োজন পড়তে পারে। আবার কিছু মিড লেভেল বা হাই লেভেলের প্রজেক্টের জন্য বেশ কিছু লাইব্রেরিজ রয়েছে, যা ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে ইনবিল্ট দেয়া থাকে। মানে মনে করেন আপনাকে যখন একটা কাঠামো দিচ্ছে অফিসে, আপনি যখন কাজ করছেন একটা কাঠামোর মধ্যে, অফিস যদি আপনাকে ফ্যাসিলিটি না দেন, আপনি অফিসে কাজ করবেন? আপনাকে বেতন দেয় না, আপনি কি অফিসে এসে বসে কাজ করবেন? আপনাকে তো বেনিফিট দিলেই না আপনি স্ট্রাকচারের মধ্যে এসে কাজ করবেন, তাই কিনা? তো ফ্রেমওয়ার্ক গুলো আপনাকে স্ট্রাকচারড ওয়েতে কাজ করতে বাধ্য করছে এবং সাথে সাথে এই বেনিফিট গুলো দিচ্ছে, যাতে আপনি দ্রুত গতিতে আপনার কাজ সারতে পারেন, রাইট? এটা তো গেল ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ। বাট ফ্রেমওয়ার্ক থাকাতে কারা লাভবান হচ্ছে, সবাই একটু খেয়াল করি। ফ্রেমওয়ার্ক থাকাতে লাভবান হয় মূলত যারা প্রজেক্টের সাথে সম্পর্কিত। 3টা পার্টি থাকে প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত। ফার্স্ট পার্টিটা হচ্ছে যে যা প্রজেক্ট, কাস্টমার, রাইট? সেকেন্ড পার্টিটা হচ্ছে কোম্পানি, যে কোম্পানিতে আপনি কাজ করছেন। কাস্টমার কিন্তু কোম্পানিকে কাজ দিয়েছে, ডেভেলপারকে না। থার্ড পার্টি হচ্ছে ডেভেলপার, যিনি ডেভেলপ করছেন, সে কিন্তু আসলে থার্ড পার্টিই হচ্ছে, যে ডেভেলপ করে দিচ্ছে সে, বাট ওনার সে না, রাইট? তো তিনজন কিভাবে বেনিফিট হচ্ছে? যখন র প্রসেসে কোনো প্রজেক্ট হয়, এটা অলওয়েজ রিস্কের মধ্যে থাকে, রাইট? কোম্পানি যদি ফল করতেই পারে, একটা কোম্পানি ফল করতে পারে না যে কোনো সময়, এটা একটা রিজন হতে পারে। বিট্রে যদি করে এমপ্লয়ি, তার উপরে অনেক বেশি দায় দায়িত্ব, বাট দায় দায়িত্ব সে নিয়েছে, ঠিকঠাক মতোই কাজ করছে, বাট বেটার অপরচুনিটিস পেয়েছে, বা সে হয়তো সার্চ করেছে, করে সে চলে যাচ্ছে। এখন বিষয়টা বোঝেন, ওই প্রজেক্টের কি অবস্থা হবে?
একটা প্রজেক্ট 1 বছর ধরে ডেভেলপ হচ্ছে, 3জন ডেভেলপার ডেভেলপ করছে, 15তম মাসে তার রিলিজ। তো একজন ডেভেলপার যদি প্রতিদিন 200 লাইনেরও কোড লিখে, 1 বছরে 1 লাখ লাইনের কোড হয় অ্যারাউন্ড। তো ওই কোডটা রেখে, এবং ওটা কোনো স্ট্রাকচার নেই, ধরে নেন র কোডিং, রাইট? ওটা ফেলে রেখে যদি চলে যায়, নতুন একজনকে বসিয়ে ওই কোড বোঝার পর পরবর্তী 3 মাসে প্রজেক্টটা ডেলিভারি করা কি সম্ভব? এখন সে যে চলে গেল, ওই লেভেলের কাউকে যে আমি ইনস্ট্যান্ট পাবো, এটা কোম্পানির পক্ষে কি সম্ভব? কাস্টমার কি করবে? কাস্টমার যখনই ডিলে হবে তখন তার কোম্পানির সাথে রিলেশন খারাপ হতে থাকবে, টাকা পয়সার আদান প্রদান নিয়ে গন্ডগোল তৈরি হবে, হতে পারে প্রজেক্ট বন্ধ হয়ে যাবে, অথবা প্রজেক্ট ডিলে হওয়ার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে, কারণ হয়তো ওই ডেট ধরে সে মার্কেটিং শুরু করেছিল, আমার এই ডেটে লঞ্চিং, আদার্স অ্যাক্টিভিটি গুলো সে শুরু করেছিল, আদার্স অ্যাক্সেসরিজ, অফিস সবকিছু শুরু করেছিল, বাট প্রজেক্ট রেডি হয় নাই, অনেক গন্ডগোল বেঁধে যাবে না? সো এই কেসে পড়লে কোম্পানির কি করণীয়? কোম্পানিকেও খুব সহজেই ডেভেলপারকে ছেড়ে দেবে, গন্ডগোল তৈরি হবে। তার মানে সে রেজিগনেশন লেটার সাবমিট করলো, সেটাকে অ্যাকসেপ্ট হচ্ছে না, অ্যাকসেপ্ট না হলে তার বেতন আটকে যাচ্ছে, তার ট্রান্সক্রিপ্ট আটকে যাচ্ছে, তাই না? যে কোম্পানি যদি তাকে একটা ট্রান্সক্রিপ্ট না দেয়, সে সাকসেসফুলি এখানে শেষ করে গেছে, তাহলে অন্য বেটার কোম্পানিতে সে ওটাকে সাবমিট করতে পারবে না, অনেক গন্ডগোল কিন্তু তৈরি হচ্ছে সেখানে, রাইট? তো এখান থেকে বাঁচিয়ে দিচ্ছে কে? ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কিভাবে বাঁচাচ্ছে একটু খেয়াল করেন। এখানে স্ট্রাকচার, আপনি যখন যে প্রসেসে কাজ করবেন, লাইক রিজান যে প্রসেসে কাজ করেছে, ফরহাদকে ওই একই স্টাইলে কাজ করতে হবে, পীযূষকে ওই একই স্টাইলে কাজ করতে হবে। 3জন 3 পার্টে কাজ করেন, বাট কাঠামো কি কাজের সেম। তো যদি আমি সোয়াপ করে দেই, তাও কি কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ কাজের ধরন কি, স্টাইল সেম। তো যদি ডেভেলপার চলেও যায়, প্রবলেম হবে না সেটা বলছি না, হবে, বাট সেটা ম্যানেজ করে নেওয়া সম্ভব যদি প্রপার প্রসেস ফলো করে এমপ্লয়ি লিভ করে, রাইট? সেক্ষেত্রে সেফ হয়ে যাবে কি, এমপ্লয়ি সেফ ইন দ্য সেন্স যে কোম্পানি তাকে রিলিজ করবে, রাইট? কোম্পানি সেফ যে আদার্স আরেকজনকে ওই জায়গায় বসিয়ে কাজটা ঠিকঠাক মতো সময় রিলিজ করা সম্ভব হবে, আর কাস্টমার কিন্তু সেফ থাকছে এই দুইটা কারণে। বুঝতে পেরেছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক, এই কারণেই ফ্রেমওয়ার্ক গুলো সফটওয়্যার কোম্পানিতে এখন ইউজ হচ্ছে, এবং ফ্রেমওয়ার্ক আসার পর পিএসপি দিয়ে বড় বড় প্রজেক্ট করাও সম্ভব হচ্ছে, এবং ফ্রেমওয়ার্ক আসার পর পিএসপি বেসড প্রজেক্ট ডেভেলপমেন্ট পিরিয়ডেই ফল করার যে সংখ্যাটা, সেটা অনেক কমে গেছে, যা আগে ছিল অনেক বেশি। ওকে, সো আমরা কোডিগনেটর ফ্রেমওয়ার্কটা ইনস্টল দিব। ইনস্টলেশন বলতে শুরুতে এটাকে ডাউনলোড দিতে হবে, আপনারা কোডিগনেটর 3.2 টা ডাউনলোড করেন। আমি গুগলে যাচ্ছি,
14-15 বন্ধ স্যার। বৌদ্ধ পূর্ণিমা কি সরকারি ছুটি? সরকারি লাল ছুটি, রেড মার্ক ছুটি। তার মানে দুদিন পর পর ছুটি, 14-15। সরি, জন্মাষ্টমী। হ্যাঁ, জন্মাষ্টমী তো সরকারি ছুটি, রেড মার্ক। এটা জন্মাষ্টমী, এটা হিন্দু ধর্মের। ওকে, দেখেন আপনারা কোডিংনেটর শিখেন, আমাদের চ্যানেলে ল্যারাভেলের ভিডিও আছে, দেখবেন, শিখে যাবেন। বুঝতে পেরেছি? আলাদা করে আবার ল্যারাভেল শিখতে হবে না। কেউ যদি ল্যারাভেল শিখে আমার বলে দেয়, কোডিংনেটরের ভিডিও আছে, দেখে নেন, শিখে যাবে। এই যে ব্যাচ 8 ল্যারাভেলের একটা ছেলে আছে, রিফাত। তো ল্যারাভেল এখনো 4-5টা ক্লাস বাকি আছে। ইন দ্য মিন টাইম আমাদের কোডিংনেটর ভিডিও দেখে শিখে ফেলেছে, কোডিংনেটর শিখে যাবে। বুঝতে পেরেছেন? তো এরকম না যে আমি কোডিংনেটর শিখছি, ল্যারাভেল পারবো না, আমি ল্যারাভেল শিখছি, কোডিংনেটর পারবো না, এরকম না। তখন আপনি কিন্তু আপনার সিভিতে 2টা ফ্রেমওয়ার্কই লিখতে পারবেন। কোনটা? জেন। হ্যাঁ, জেন্ড একটা ফ্রেমওয়ার্ক আছে, ওটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফ্রেমওয়ার্ক, রাইট? বাট বিট স্লো, পাওয়ারফুল, বাট পিএইচপির অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলোর তুলনায় কি স্লো। দ্যাটস এর ইউজ হয় খুব কম। অনলি 1% ইউজার জেন ফ্রেমওয়ার্ক ইউজ করে, সেখানে অনলি 1%। 25% ইউজার ইউজ করে ল্যারাভেল, 25% ইউজার ইউজ করে ল্যারাভেল। তারপরে হচ্ছে অ্যারাউন্ড 15% ইউজার ইউজ করে সিআই, কোডিংনেটর ফ্রেমওয়ার্ক। বিলো 10 YII নামের একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা ইউজ হয়, রাইট? সিম্ফনি ইউজ আছে। বাট 1% এরকম না যে 1% খুবই সামান্য। যদি 1 মিলিয়ন ওয়েবসাইট হয় আর যদি 1% হয়, তাহলে কি বিষয়টা বোঝেন? সংখ্যা কি একেবারেই কম? 1% কিন্তু বড় সংখ্যা। এটা দেখেন, এলিস ল্যাব কিন্তু ফার্স্ট কোডিংনেটর দেয়, এলিস ল্যাব, হ্যাঁ, শুরুতে। কারণ coordinator.com থেকে আপনি সেটা ডাউনলোড করতে পারেন, 3x ভার্সন, কারেন্ট ভার্সন। এই যে 2x আছে, 3x আছে, আর ডেভেলপমেন্ট, এই যে coordinator 4, coordinator 4 is the upcoming version of the framework. View coordinator 4 on git, আপনি git-এ এটাকে দেখতে পারেন। Developing is underway with phase 1 complete in June 16. It is not ready to production use. The current version is considering pre-alpha 1, right? এটাকে ডেভেলপমেন্ট পারপাস ইউজ করা যাবে না। এইটা ইউজ করতে পারবেন ডাউনলোড কোডিংনেটর 3। কোডিংনেটর 3টা এখনকার কারেন্ট ভার্সন বলা হচ্ছে, যে কোডিংনেটর 3.1.5 is current version of this framework, right? There have been a number of
refinement since version 2x, notably with the database session handling and encryption. Development of this version is ongoing also. এই ভার্সনের ডেভেলপমেন্টও কিন্তু ongoing. তো আমি যদি ডাউনলোড করি কোডিগনেটর 3, নর্মালি ইনস্টলেশন যখন আসে বা মনে করি যে আমরা এটা ইনস্টল করব, তখন শুরুতেই একটা জিনিস মাথায় চলে আসে না, আমরা exe পাবো, exe ক্লিক করে ইনস্টল করে দেবো। বিষয়টা কিন্তু এরকম না। পিএসপি ফ্রেমওয়ার্ক পিএসপি ল্যাঙ্গুয়েজ দিয়েই বানানো, যে কাঠামোটা বানানো হয়েছে সেটা পিএসপি দিয়েই কাঠামোটা তৈরি করা হয়েছে। আমি বুঝাতে পেরেছি যে ডিজাইন প্যাটার্ন দেওয়া হয়েছে, যে রুলস গুলো দেওয়া হয়েছে পিএসপির উপর বেস করেই দেওয়া হয়েছে। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, জাস্ট স্যাম্পল কোড, যার ভেতরে মানে কিছু কোড করে দেওয়া আছে, ওর ভেতরে বেঁধে দেওয়া নিয়মে আপনি কাজ করবেন। একটু এদিক সেদিক হলে আর আপনাকে কাজ করতে দেবে না, এরটা ওটাই ফ্রেমওয়ার্ক। সো এটা ডাউনলোড করছি, আমি ডেস্কটপে ডাউনলোডারটা রাখি। হ্যালো, হ্যালো, গুড, কোনো সমস্যা হয়নি তো? হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সেফলি গাড়িটা রাখো লক করে, সাফানাকে নিয়ে। আর আসার সময় আস্তে আস্তে আসো, সাবধানে আসো। হাই, রিমোটই কেন নিয়ে এসছো? হুম, 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 ভালো আছে, ভালো আছে।
দেখেন লাস্ট ভার্সন যেটা ছিল ইমিডিয়েটলি আমরা 20 এ যেটা শিখেছি সেটা হচ্ছে 3.1.4, আর আপনারা যখন শিখবেন সেটা হচ্ছে 3.1.5। তো কোন একটা ফ্রেমওয়ার্ক যখন আমরা শেখা শুরু করছি, ওই ফ্রেমওয়ার্কের জি ফাইলটা অলওয়েজ রিজার্ভ রাখবেন নিজের কাছে, হ্যাঁ, অলওয়েজ পেন ড্রাইভে মেশিনে থাকবে। ফ্রেমওয়ার্ক একটা যখন একটা প্রজেক্ট শুরু করবেন, ভিন্ন আরেকটা প্রজেক্ট শুরু করতে গেলে কিন্তু আপনার ফ্রেশ কপি লাগবে। আমি ডাউনলোড করে নিতে পারি, হ্যাঁ, ডাউনলোড করে নিতে পারি গিট থেকে বা coordinator.com ডাউনলোড থেকে, বাট আপনাকে কিন্তু অলওয়েজ ফ্রেশ কপি একটা রাখতে হবে নতুন নতুন প্রজেক্টের জন্য। যে লাইক আমি একটা প্রজেক্ট করাচ্ছি, আমি আমার জ্যাম্পের মধ্যে আমি একসাথে 100টা কোঅর্ডিনেটরের প্রজেক্ট রাখতে পারি। অনেকে এরকম ভ্রান্ত ধারণা আছে আমি কোঅর্ডিনেটর এমন একটা কিছু ওর ভেতর থেকে নতুন নতুন প্রজেক্ট বের হয় না। হ্যাঁ, আমি এরকমও শুনেছি যে কোঅর্ডিনেটরের মধ্যে কাজ টাজ করে প্রজেক্ট বানিয়ে ওটা বের করে নিয়ে ডিপ্লয় করা হয়, এরকম কিছু ধারণা আর কি। পরে এটা ভুল প্রমাণিত হয়েছে তাদের। বেসিক্যালি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কটা যখন জিপ আকারে ডাউনলোডারে থাকে, ওটা ডাউনলোড করার পর ফ্রেশ একটা প্ল্যাটফর্ম আপনার সামনে থাকে, ওখানে আপনি একটা প্রজেক্ট স্টার্ট করবেন। যেহেতু কোড এটা কপি করা যায়, আপনি নাম্বার অফ কপি দিয়ে নাম্বার অফ প্রজেক্ট আপনি করতে পারেন। মানে বুটস্ট্র্যাপ যে প্রসেস আপনি একটা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে যখন টেমপ্লেট বানান, ওইটা দিয়ে তো আরেকটা বানাতে পারেন না, কারণ এটা একটার মধ্যে ইউজ হচ্ছে। আবার যদি আরেকটা টেমপ্লেট বানাতে যান, আবার বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হয়, অথবা একটা কপি আপনাকে ফ্রেশ কপি আপনাকে রাখতে হয়, সামথিং লাইক। ক্লিয়ার? তো এটাকে আপনারা রেখে দেবেন। আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওকে, দেখেন এটা এক্সট্রাক্ট হয়েছে। যখন আমরা এক্সট্রাক্ট করি কোনো জিপ ফাইলকে এক্সট্রাক্ট করলে ফোল্ডারের ভেতরে কিন্তু একটা সাব ফোল্ডার ক্রিয়েট হয়, আর এই ফোল্ডারের ভেতরে মূল কোডগুলো, খেয়াল করেছেন? তো এটাই হচ্ছে ফ্রেমওয়ার্কের কোড। হ্যাঁ, এগুলো হচ্ছে সব ফাইল বাইরের দিকে, আর 3টা ফোল্ডার এখানে আছে, খুবই গুরুত্বপূর্ণ, রাইট? এর মধ্যে 3 নাম্বারটা দিয়ে আমি শুরু করি। 3 নাম্বারটা হচ্ছে ইউজার গাইড। ফ্রেমওয়ার্কের যাবতীয় টিউটোরিয়াল এখানে দেওয়া আছে।
ফ্রেমওয়ার্ক কিভাবে ইনস্টল করতে হবে, প্রজেক্ট শুরু করতে হবে, সেশনের ইউজ, ডেটাবেসের ইউজ, ক্লাসের ইউজ, এভরিথিং কিভাবে কাজ করবে। তো আমি বলবো যে আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটা যেটা ক্লাসের স্টাডি করবেন, এর সাথে সাথে ইউজার গাইডটাকে এর উপরে প্রায়োরিটি দেবেন। আমরা বলে থাকি যে বেস্ট কোডিগনেটর টিউটোরিয়াল ইজ কোডিগনেটর ইউজার গাইড। মানে এর চেয়ে বেটার টিউটোরিয়াল আপনি কোথাও পাবেন না কোডিগনেটরের উপরে, যা এই ইউজার গাইডের মধ্যে দেওয়া আছে। ক্লিয়ার? দেন সিস্টেম, আমরা বলছি না যে পিএসপি কে স্ট্রাকচার্ড করেছে, কারণ স্ট্রাকচার বানানোর জন্য কি তাকে লজিক ডিফাইন করতে হয়েছে না? লজিক ডিফাইন করতে, কিভাবে এই ফ্রেমওয়ার্ক কাজ করবে, কিভাবে ফ্রেমওয়ার্ক চলা শুরু করবে, কিভাবে একটার পর একটা ফাইল এক্সিকিউট করবে, এই যে রুলস রেগুলেশন গুলো, সকল রুলস রেগুলেশন এই সিস্টেমের মধ্যে লেখা আছে। যদি আমি সিস্টেমের মধ্যে যাই, বিশেষ করে এই কোরের মধ্যে সে বিষয়গুলো দেওয়া আছে যে ফ্রেমওয়ার্ক কিভাবে চলবে, কি নিয়ে চলবে, কখন কি ইউজ করবে। তার মানে ইঞ্জিন বলতে পারেন, ফ্রেমওয়ার্কের ইঞ্জিন কি এই সিস্টেমের মধ্যে। আবার কিছু রিসোর্স, বলছিলাম না যে ফ্রেমওয়ার্কে অনেক কাজ করে দেয়া আছে, আপনি ইউজ করতে পারবেন। সেই কাজটা কোথা থেকে হচ্ছে? এই সিস্টেমের মধ্যে থেকেই হচ্ছে। সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক মেকানিজম তারা সেট করেছে, এখান থেকেই হচ্ছে, সিস্টেমের মধ্যে থেকে সেটা কন্ট্রোল হচ্ছে। তারপর আপনারা যে মোবাইল ইউজ করেন না, যে সিস্টেম সেটিংস দেন এবং তার উপর বেস করে তো সবকিছু চলে, এবং আপনি যেভাবে ডিফাইন করেন সেভাবেই তো চলে। ঠিক সেই কাজটা কোথায় আছে? আমার এই সিস্টেম ফোল্ডারে। রিসোর্সও কোথায় আছে? সিস্টেম ফোল্ডারে। সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন সিস্টেম ফোল্ডারে। আরেকটা অ্যাডিশনাল বিষয় আছে ফ্রেমওয়ার্কে। এই ফ্রেমওয়ার্কটা সর্বপ্রথম যেটা করে যে কোয়েরি বিল্ডার ক্লাস তারা ডেভেলপ করে, অত্যন্ত পাওয়ারফুল। ওই কনসেপ্ট নিয়ে ল্যারাভেল এখন কোয়েরি বিল্ডার ক্লাসে কাজ করছে, রাইট? এবং এরকম যে এটা ডেটাবেস সার্ভারকে ইন্ডিপেন্ডেন্ট করে, যে আমি যদি পিএসপি দিয়ে মাইস্কুয়েল দিয়ে কোনো প্রজেক্ট বানাই, সেটা পিএসপি মাইস্কুয়েলে ফিক্সড, তাই কিনা? এটা পিএসপি আর মাইস্কুয়েলে কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেল। বাট যদি এরকম করা সম্ভব হয় যে আমি এমন ভাবে প্রজেক্টটা বানাবো, আমার কাস্টমার যদি বলে যে না এখানে মাইস্কুয়েল ইটস ওকে, বাট এখন মাইস্কুয়েলটা না দিয়ে আর একটু সিকিউরিটি দেওয়া দরকার, আমি এখানে ওরাকল দিতে চাচ্ছি, আমি একটা অ্যাপস বানিয়েছি, সো মাইস্কুয়েল কে সিকিউর মনে করছি না, আমি ওরাকল দিতে চাচ্ছি, তো হয়তো বা সেখানে কস্টিংটা ইনভলভ, বাট খুব কম খরচেই এখানে ওরাকলটা ইমপ্লিমেন্ট করা সম্ভব, কারণ কোড লেভেলে কোনো পরিবর্তন করতে হবে না যদি আমি ফ্রেমওয়ার্কের নিয়ম মাফিক কোড লিখে প্রজেক্ট ডেভেলপ করি। ফ্রেমওয়ার্কের একটা ডেটাবেসের ক্লাস আছে, কোয়েরি লেখার একটা ক্লাস আছে যার নাম হচ্ছে কোয়েরি বিল্ডার ক্লাস, অ্যাক্টিভ রেকর্ড ক্লাস, এটা কোডিগনেটর ফ্রেমওয়ার্কের মধ্যে প্রথম থেকেই আছে। সো এই অ্যাক্টিভ রেকর্ড ক্লাসটার কারণে আমি যদি অ্যাক্টিভ রেকর্ড ফলো করে কোয়েরি লিখি, সেক্ষেত্রে আমার প্রজেক্টটা যে কোনো ডেটাবেস সার্ভারের সাথে কাজ করতে পারবে, শুধু ডেটাবেসটা পরিবর্তন করতে হবে, কোডে কোনো পরিবর্তন করতে হবে না। সেটা বোঝা যাচ্ছে? এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যেটা ফ্রেমওয়ার্ক দিয়ে থাকে। আর অ্যাপ্লিকেশনটা হচ্ছে মূল জায়গা যেখানে আমাদের কাজ করতে হবে। একটু খেয়াল করেন, আমি বারবার বলছিলাম এমভিসি ডিজাইন প্যাটার্ন, রাইট? কোডিং এন্ড ডিজাইন প্যাটার্ন। সো এম ফর মডেল, ভি ফর ভিউজ, সি ফর কন্ট্রোলার। কন্ট্রোলার একটা ক্লাস, মডেল একটা ক্লাস, ভিউ একটা ফাইল। বেসিক্যালি এই তিনটা ফোল্ডারেই আমাদের বেশি কাজ করতে হবে। যখন কন্ট্রোলার বানাবো, কন্ট্রোলার ফোল্ডারে। তিনজন একই প্রজেক্টে কাজ করছে, তিনজন তিনটা কন্ট্রোলার নিয়ে কাজ করছে, আবার তিনটা কন্ট্রোলারই কোথায় আছে? কন্ট্রোলার ফোল্ডারে। ভিউ নিয়ে কাজ করছেন, ভিউ গুলো কোথায় আছে? ভিউ ফোল্ডারে, রাইট? মডেল গুলো কোথায় আছে? মডেল ফোল্ডারে, রাইট? এখান থেকে আপনি একটা ক্লাস আরেক জায়গায়, আরেকটা ক্লাস আরেক জায়গায় রাখার কোনো সুযোগ নেই। নাম দেওয়ার নিয়মও আছে, সেই নিয়ম ভঙ্গ করলেও আপনার এরর আসবে, রাইট? সো সবকিছু মেনে চলে আপনাকে এর ভেতরে কাজ করতে হবে। সো এখন বলা হচ্ছে যে একটা ক্লাস কাজ করেছে পীযূষ, সো আমি বলতে পারবো না যে পীযূষ কোথায় কাজ করেছে, কোন ফোল্ডারে ফাইলটা রয়েছে, এটা এরকম কি জানা কি কঠিন? বাট যদি এটা র কোডিং হতো সেটা জানাটা অনেক কঠিন ছিল যদি পীযূষ আমাকে না বলে।
কিছু যদি না বলে চলে যায়। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কারণ আপনি এর বাইরে রাখলে তো কাজই করবেন না, আপনি কিভাবে কি করবেন? ক্লিয়ার? সো নিয়ম কিছু ডিফাইন করা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে। সো মূল জায়গা কোনটা? অ্যাপ্লিকেশন, তারপরে সিস্টেম, তারপরে কি ইউজার গাইড। তো এখন আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কটার এটার এই যে আনজিপ করলাম না, এটার একটা নাম দেই, ই কমার্স সিআই ব্যাচ 21। এটাকে আমি কপি করে আমাদের যে ফোল্ডার রয়েছে ওয়ার্ক সিআই ব্যাচ 20 না তো 21 জ্যাম কন্ট্রোল, দেলোয়ার দেখেন, আমি আমার htdocs এর মধ্যে ওই ফোল্ডারটাকে যেটাকে আমি রিনেম করলাম না, এনে পেস্ট করেছি। ফোল্ডারের ভেতরে ফোল্ডার আসলে কিন্তু সমস্যা, অনেক জটিলতা তৈরি হবে, রাইট? জটিল না করে আমরা যেটা করি যে আনজিপ করার পর ভেতরে যে ফোল্ডারটা, ওই ফোল্ডারটাকে কপি করে আমি htdocs এ নিয়ে আসি। চেঞ্জ করো বলতে মানে রিনেম করা যাচ্ছে। কি রিনেম হচ্ছে না ওই ফোল্ডারের নামটা? কেন ইউজ হচ্ছে কোথায়? আপনি সবকিছু কেটে দিয়ে রিনেম করেন। ঠিক আছে, আচ্ছা আই থিঙ্ক আপনারা সবাই এনেছেন। এবার এটাকে যদি একটু রান করেন, একটু খেয়াল করেন তো, যখন এটা কপি হয়ে আসলো, জাস্ট আমি htdocs এ রেখেছি, htdocs এ রাখার পর আমি যদি এটাকে ক্লিক দেই,
আমার প্রজেক্টের উপরে ই-কমার্স সিআই ব্যাচ 21 এরকম কোনো কিছু আসছে কিনা দেখেন তো। এরকম আসছে পীযূষ? আচ্ছা, ফরহাদ হয়েছে? এই অবস্থায় নিয়ে আসেন, তারপর এটাকে নেটবিনসে যুক্ত করেন। আর সেই অবস্থা কার কার আসছে? ফরহাদের আসছে? বসান এখানে, তারপরে নেটবিনসে নেন। ওকে, একটু দেখি এরকম আসে না সবাই? এরকম আসছে, নাইস। এটাকে আমরা নেটবিনসে অ্যাড করি, আমরা এটাকে ইনস্টল করব। হ্যাঁ, ইনস্টল বলতে কোঅর্ডিনেটরের ইনস্টলেশন বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কোডে কিছু কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে। একরকম আছে কনফিগারেশন, সেটা কাজের উপযোগী করে তুলতে হবে, এবং কিছু কিছু জায়গায় চেঞ্জ আনতে হবে, সেটাকেই লারাভেল কোঅর্ডিনেটরের ইনস্টলেশন আমরা বলে থাকি। কয়েকটা ফাইল পরিবর্তন হবে আর কি। নেক্সট, আমি এটা আগে নেটবিনসে অ্যাড করে নিই।
ই-কমার্স সিআই ব্যাচ 21 দেখেন, এইটা প্রজেক্ট আকারে আমি নেটবিনসে নিয়ে নিলাম। ই-কমার্স সিআই ব্যাচ 21 আমার আসছে। যখন এই যে প্রজেক্টটা আসলো, সবাই একটু খেয়াল করি, হ্যাঁ, আগে শুনি তারপরে করি, ভিডিওতে থাকছে, আপনাদেরও করার সুযোগ দিচ্ছি। এই ফাইলটা এক্সিকিউট হতে বা যে ফাইলটা এক্সিকিউট হয়েছে সেটা বহু দূরের একটা ফাইল, ভেতরকার একটা ফাইল। আমাদের সামনে যে পেজটা আছে সেটা কিন্তু ভেতরকার একটা ফাইল। ওই ভেতর পর্যন্ত কিভাবে গেল, কোন কোন ফাইলগুলো এক্সিকিউট হলো, সেগুলো আমাদের একটু জানা থাকা দরকার, রাইট? আগে একটা ডায়াগ্রামিক ভিউ আপনাদের আমি দেখাই। দ্যাট, এটা একটু খেয়াল করেন সবাই, ভালো করে কনসেন্ট্রেট করেন। আমি বলছিলাম কোঅর্ডিনেটর MVC ডিজাইন প্যাটার্ন ফলো করে, রাইট? M ফর মডেল, V ফর ভিউ, C ফর কন্ট্রোলার। এটা হচ্ছে রিনাউন্ড ডিজাইন প্যাটার্ন, ওয়ার্ল্ডের বেস্ট প্রোগ্রামিং ডিজাইন প্যাটার্ন, রাইট? কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক সহ ল্যারাভেল বা যত জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে সবাই ডিজাইন প্যাটার্নটাই ফলো করে কোড করার সময়। তো কন্ট্রোলার কি, মডেল কি, ভিউ কি সেটা একটু বলি। এম বলা হয় না, এম ফর মডেল, এটা একটা ক্লাস যা থাকে ডেটাবেজের কাছাকাছি, রাইট? ডেটাবেজের কাছাকাছি বলতে যে এই ক্লাসের ভেতরে কি থাকবে, যে মেথড গুলো থাকবে সেটা ডেটাবেজ রিলেটেড জব গুলো করবে, ডাটা রাখা, ডাটা তোলা, কোয়েরির বিভিন্ন ইস্যুগুলো হ্যান্ডেল করবে কে, আমার এই মডেল ক্লাস। কোনো একটা কাজের, মনে করেন আমার কাজটা কে 3 ভাগে ভাগ করা হচ্ছে। আমি হোম পেজ এর ভেতরে নিউজ দেখাবো, আমার হোম পেজের ভেতরে 5টা নিউজ আসবে, এটা হচ্ছে আমার টাস্ক, ওকে? বা আমি বলছি পুরো হোম পেজের ভেতরে যত ডাটা আছে সেটা একটা পোর্শনের কাজ। তার মানে কি আমার ভিউ বানাতে হবে, হোমের জন্য একটা ভিউ, সেটা মূলত ফাইল। মনে করেন আমার মেনুগুলো ডাইনামিক, আমার নিউজগুলো ডাইনামিক, আমার ক্যাটাগরিগুলো ডাইনামিক। ডাইনামিক বলতে ডেটাবেস থেকে আসছে, আমার ক্যাটাগরি ডাইনামিক ডেটাবেস থেকে আসছে, আমার নিউজ ডেটাবেস থেকে আসছে, আমার পপুলার নিউজ ডেটাবেস থেকে আসছে, আলোচিত নিউজ ডেটাবেস থেকে আসছে, এগুলো সব ডেটাবেস থেকে আসছে।
তো এগুলো কি আলাদা আলাদা টাস্ক না, বাট একই ধরনের কাজ, নিউজ রিপ্রেজেন্টেশনের কাজ। এর জন্য কি মনে করেন আমার একটা ভিউ ক্রিয়েট হয়েছে, সে ভিউ এর একটা অংশে নিউজ দেখাবে আর একটা অংশে ক্যাটাগরি দেখাবে, রাইট? তো আমার কি ডেটাবেস থেকে নিউজ, ডেটাবেস থেকে ক্যাটাগরি এগুলো তুলে আনতে হবে। তোলার কাজ কে করবে? মডেল। আর এই দুজনের সমন্বয়ের জন্য থাকবে কে? কন্ট্রোলার। তো মূলত যখন আমরা ফ্রেমওয়ার্কের ভেতরে ঢুকি, উপর থেকে চিন্তা করবেন, ফ্রেমওয়ার্কের মধ্যে যখন ঢুকছি কোন দিক দিয়ে? কন্ট্রোলার দিয়ে। উপর থেকে বলতে ইউআরএল তো উপর থেকে হিট হয়, দেন না নিচে ওয়েবসাইট অ্যাপিয়ার করে, তাই না? সো আমি উপরে রাখছি কাকে? আমার ইউআরএল কে। ইউআরএল এ যখন আমি হিট করলাম আমার একটা হোম পেজ আসবে, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের রুলস অনুযায়ী ফার্স্ট একটা কন্ট্রোলারের একটা ফাংশন এক্সিকিউট হবে। কন্ট্রোলার কি? একটা ক্লাস। ক্লাসের মধ্যে থাকবে কি? একটা মূল ফাংশন। সো ওই ফাংশনটা আমাকে কি করবে? একটা হোম পেজ লোড করে দেবে। এখন হোম পেজে যদি ডেটাবেসের ডাটা থাকে, কন্ট্রোলার চলে যাবে কার কাছে? মডেলের কাছে। মডেল ডেটাবেস থেকে ডাটা তুলে কার কাছে পাঠাবে? কন্ট্রোলারের কাছে। দেন কন্ট্রোলার ওই ডাটাগুলোকে গুছিয়ে কার কাছে পাঠাবে? একটা ভিউ এর কাছে, ভিউ পেজটা লোড করে দেবে। তার মানে কাজ করছে কিন্তু তিনটা অ্যাঙ্গেল। একটা হচ্ছে নিজে সমন্বয় করছে কন্ট্রোলার, ডাটা প্রয়োজন হলে ডেটাবেসের জন্য মডেলে যাচ্ছে, মডেল থেকে ডাটা নিয়ে এসে সেই ডাটা যদি কোনো কিছু করার প্রয়োজন পড়ে সেটা করে ভিউ এর কাছে পাঠাচ্ছে এবং ভিউ পেজটা লোড করে দিচ্ছে। এই হচ্ছে মূল প্যাটার্নটা। তাহলে ভিউ কি? একটা ফাইল। কন্ট্রোলার কি? ক্লাস, যেখানে লজিক্যাল কাজগুলো হবে এবং রিলেশন এস্টাবলিশড হবে। আর মডেল ডেটাবেস রিলেটেড জব। এবং ফ্রেমওয়ার্ক থেকে বের হওয়ার রাস্তাই এটা। যে কেউ যদি বের হয়ে যেতে চায় ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার থেকে, মডেল থেকে, বাইরে যাবে কার কাছে? ডেটাবেসের কাছে, হয় ইমেলের কাছে বা অন্য কারো কাছে। ক্লিয়ার? তো মডেলও এটা একটা ক্লাস, কন্ট্রোলারও কি ক্লাস। ক্লাসের মধ্যে থাকে কি? মেথড। মেথড গুলো কি করে? নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করে। তো ইউআরএলটা অত্যন্ত সিকিউর। ইউআরএলও ম্যানেজ হবে কিন্তু সিকিউর ওয়েতে ফ্রেমওয়ার্ক গুলোতে। আর যে পেজ গুলো লোড হবে, অ্যাকচুয়ালি লোড হচ্ছে একরকম আর ব্রাউজারে দেখা যাচ্ছে ভিন্ন কিছু। আমরা যখন ড্র কোড করেছি খেয়াল করেছেন হয়তো, আমি ভিউ স্টুডেন্ট যখন বলছিলাম তখন ভিউ স্টুডেন্ট পেজটাই লোড হচ্ছিল, ভিউ স্টুডেন্ট ডট পিএসপি। আমি যখন অ্যাড স্টুডেন্ট বলছিলাম তখন অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি ফাইলটাই লোড হচ্ছিল। বাট এখানে আমি লোড করবো আমার পেজ, বাট আমার ইউআরএল থাকবে অন্যরকম। আমি ইউআরএল এর এক্সটেনশনও পরিবর্তন করে দিতে পারি ফর সিকিউরিটি রিজন। আমি কাজ করছি পিএসপি তে, আমি এক্সটেনশনে পিএসপি দিতেও পারি, নাও দিতে পারি। আমি এক্সটেনশনে ডট জাভা দিতে পারি অথবা ডট এসপিএক্স দিতে পারি। ইচ্ছে মতো এক্সটেনশন আমি সেট করতে পারি। ইভেন আপনার নামও আপনি সেট করতে পারেন। বোঝা যাচ্ছে? তো কাজ করলে হয়তো ক্লিয়ার হবে বিষয়টা। এবার আসি আরেকটু স্ট্রাকচার দেখাচ্ছি আপনাদের। যখন আমার এই পেজটা লোড হলো, এমভিসি আমি বাদ দিয়ে দিচ্ছি। এই পেজটা যখন লোড হলো, এই পেজটা লোডিং এর সময় বেশ কিছু ফাইল কাজ করেছে বিহাইন্ড থেকে। প্রথমে এই ফাইলটা রান করেছে ইন্ডেক্স। আমরা জানি যে ফোল্ডারে ইন্ডেক্স থাকলে সে অটো রান করে, রাইট? আমরা কি এই প্রজেক্টের উপরে ক্লিক করেছি না? এই ফাইলটা রান করে গেছে ফার্স্টে। তারপরে সে চলে গেছে কোথায়? অ্যাপ্লিকেশনের মধ্যে, কনফিগ ফোল্ডারে। দেন এক এক করে সব ফাইল রান করবে সে। সবগুলো রান করে ফাইনালি রান করবে রাউটস, এবং এই রাউটস এর মধ্যে বলা আছে কন্ট্রোলারের নাম, রাইট? রাউটস এর মধ্যে বলা আছে কি? কন্ট্রোলারের নাম। কন্ট্রোলার কোথায় আছে? কন্ট্রোলার ফোল্ডারে একটাই কন্ট্রোলার আছে। সো এই কন্ট্রোলারই হবে সেটা আমরা ধরে নিচ্ছি যে কন্ট্রোলারের কাছে পাঠিয়েছে। কন্ট্রোলার আবার লোড করে দিয়েছে একটা পেজ, ভিউ পেজ, যার নাম কি? ওয়েলকাম মেসেজ, রাইট? আমি সিনারিও বলছি, ঘাবড়ানোর কোনো কারণ নেই। হ্যাঁ, একটু খেয়াল করেন যে আমার যে পেজটা, এই ওয়েলকাম মেসেজ পেজটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসতে কিন্তু বেশ কিছু ফাইল এক্সিকিউট হয়েছে। প্রথমে ইন্ডেক্স, তারপরে কনফিগ, মানে ফ্রেমওয়ার্কের কনফিগারেশন, সে সব কিছু চেক করেছে। চেক করার পরে রাউটস থেকে সে চলে গেছে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলার একটা পেজকে লোড করেছে। এটা মনে রাখা কি ডিফিকাল্ট? ফার্স্টে ইন্ডেক্স, তারপরে কি? কনফিগ। কনফিগের শেষে আছে কি? রাউটস। রাউটস আমাকে পাঠিয়েছে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলার লোড করেছে কি? একটা ভিউ পেজ। ক্লিয়ার?
তো আমি একটু দেখাই যে রাউটস বেসিক্যালি কোথায় আছে। ইন্ডেক্স তো আমরা দেখতেই পাচ্ছি, ইন্ডেক্স আমাকে কোথায় নিয়ে দেবে, অ্যাপ্লিকেশনের কনফিগে, আর কনফিগের মধ্যে সবার শেষ ফাইল কোনটা, রাউটস। এই ফাইলটা রান করে সবার শেষে গিয়ে একটু খেয়াল করেন, এখানে বলা আছে কি ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম। ডিফল্ট মানে কি, কোনো কিছুকে ডিফল্ট বলার অর্থ কি, সে সবার শুরুতে আসবে, তাই কিনা? ডিফল্ট মানে সেই শুরুতে রান করবে। সো ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম, তাহলে আমি অ্যাপ্লিকেশনের ভিতরে কন্ট্রোলারে যাই, এখানে ওয়েলকাম নামে একটা ক্লাস আছে, রাইট? আর এই ক্লাসটা মধ্যে ইনডেক্স ফাংশন আছে। ফাংশন যদি ইনডেক্স নামে থাকে নাম বলার প্রয়োজন পড়ে না, অটোমেটিক রান করে। আর এটা হচ্ছে সিনট্যাক্স কোন একটা ভিউ পেজকে লোড করার। ওখানে এই নতুন সিনট্যাক্সটা আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। আমরা নতুন একটা পেজ লোড করার জন্য র পিএইচপি তে কি শিখেছিলাম, হেডার, একটা পেজ লোড করে দিতাম, অথবা হাইপারলিংক রেফারেন্স দিয়ে দিলে ক্লিক করলে ওখানে চলে যেত, হেডার দিয়ে ফাইলের নাম বলে দিত, এটা লোড হয়ে যেত। এটা হচ্ছে দিস লোড ভিউ বললে কি হবে, এই পেজটা কোথায় খুঁজবে সে, ভিউ এর মধ্যে। স্ট্রাকচার্ড বলে দেওয়াই আছে, ভিউ এর মধ্যে আমার এই ওয়েলকাম মেসেজ পেজটা দেওয়া আছে। আমি বিষয়টা বোঝাতে পারছি? এখন খেয়াল করেন, আমি যদি এই কোডটাকে এই লাইনটা রেখে বাকি সবকিছু আমি রিমুভ করে দেই, ফর সিকিউরিটি এই পাথটা দেয়া হয় সিকিউরিটির জন্য। এটা Laravel কোঅর্ডিনেটর 3.1.5 এর নতুন এই লাইনটা, 3.1.4 এও এটা ছিল না। আচ্ছা, আমি যদি এখন বলি হেডার 1 হ্যালো কোঅর্ডিনেটর, একটু খেয়াল করেন এইখানে চলে আসবে কি হ্যালো কোঅর্ডিনেটর। আমরা বুঝতে পারছি? রাইট? তো আমি তো চাইলে আমার এই পেজটাই কি লোড হবে সারাক্ষণ, আমি এই পেজের নাম কি পরিবর্তন করতে পারি না, নতুন একটা পেজ কি এখানে ক্রিয়েট করতে পারি না, এবং সেই পেজের ভিতরে অনেক কিছু আমি ডিজাইন করতে পারি, রাইট? সো ফার্স্ট স্টেপটা হচ্ছে ইনডেক্স রান করে, ইনডেক্সের পরে সকল কোড রান হওয়ার পর রাউটসে আসে, রাউটসে বলে দেয় কোন কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনের যে পেজটা লোড থাকে সেটাই হোম পেজ আকারে দেখা দেয়, রাইট? বাট আমি যখন একটা প্রজেক্ট শুরু করব, এই যে কনফিগারেশন দেখছেন না, এই কনফিগারেশনের মধ্যে অটোলোড, কনফিগ, ডেটাবেস, এই তিনটা ফাইলে তিনটা পরিবর্তন, কিছু পরিবর্তন আনতে হয়, ছোট ছোট পরিবর্তন। সেই পরিবর্তনগুলো আমরা একটু করতে শিখবো। আপনারা শুধু পেজের নামটা পরিবর্তন করেন বা ওখানে একটা নতুন কিছু ডিসপ্লে করেন ফার্স্ট। ওকে, সবাই একটু খেয়াল করি। আমি তো জাস্ট এই আপাতত চারটা ফাইলের কথা বললাম, প্রথমে ইনডেক্স, তারপরে রাউটস, দেন ওয়েলকাম হয়ে আমার ওয়েলকাম মেসেজ। বাট শুরুতে যখন ইনডেক্স রান করে, যখন কনফিগে আসে, সবার প্রথমে রান করে অটোলোড। খেয়াল করি তারপরে করি, হ্যাঁ আমি করার সময় দিব। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমরা ইনস্টলেশন বলি। মনে করেন যে আমি যখন একটা কাজ করছি, সেই কাজটা করতে গিয়ে আমার যে রিসোর্স রয়েছে, সেই রিসোর্স কি সব সময় সবগুলো রিসোর্স ইউজ করতে হয়? মনে করেন আমার এখানে
একটা প্রজেক্ট যখন আমি করছি, ফ্রেমওয়ার্কে বিল্ট ইন রিসোর্স রয়েছে। আমি বারবার বলছি যে এখানে অনেকগুলো লাইব্রেরিজ আছে, অনেকগুলো হেল্পার্স আছে, এগুলোকে আমরা বিল্ট ইন রিসোর্স বলি। কার? ফ্রেমওয়ার্কের। ওই সংজ্ঞাতে বলছিলাম না যে বেশ কিছু কাজ করে দেওয়া আছে, যে কাজগুলো মাধ্যমে আপনি আপনার প্রজেক্টকে খুব দ্রুত সময়ে করে ফেলতে পারেন। সেই রিসোর্স গুলোর মধ্যে দুই ধরনের রিসোর্স আছে, এক হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে হেল্পার। দুইটাই ক্লাস। হেল্পার কোনগুলো? যেখানে ক্লাসের মধ্যে শুধু ফাংশনের ডেফিনেশন আছে, কমপ্লিট না। আর লাইব্রেরি কোনগুলো? ওই এরিয়ার সমস্ত কাজ ওখানে করে দেওয়া আছে, এটা কমপ্লিট লাইব্রেরি। মানে ক্লাস আর লাইব্রেরির মধ্যে পার্থক্য একটা হচ্ছে ইনকমপ্লিট, আরেকটা কি কমপ্লিট। মানে ওই এরিয়া ইমেল রিলেটেড, ইমেল লাইব্রেরি, দ্যাট মিন্স ইমেল রিলেটেড সব কাজ ওই ক্লাসটার মধ্যে করা আছে। অথবা একাধিক ক্লাস মিলে একটা লাইব্রেরি হয়। আর হেল্পার হয় একটা ক্লাস যার ভিতরে একাধিক ফাংশন থাকে। ক্লিয়ার? তো আমরা যখন একটা প্রজেক্ট করব, সব সময় তো সব লাইব্রেরি, সব হেল্পার লাগবে না। এমন কিছু হেল্পার, এমন কিছু লাইব্রেরি লাগবে যেগুলো ফ্রিকোয়েন্টলি প্রজেক্টের মধ্যে ইউজ হবে। যে লাইক একটা লাইব্রেরি হয়তো 10 বার ইউজ হচ্ছে, আরেকটা লাইব্রেরি হচ্ছে 50 বার ইউজ হচ্ছে, আরেকটা লাইব্রেরি একবার ইউজ হচ্ছে। সেটা খেয়াল করেন যে আমি ওই লাইব্রেরিতে আমার প্রজেক্টে যখনই একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি, আমার তার ইউজ করতে হচ্ছে। সো যদি আমি বারবার কল করি, 50 জায়গা থেকে কল করতে হবে না লাইব্রেরিকে লিংক করার জন্য, রাইট? বা হেল্পারকে লিংক করার জন্য। এটা অনেকবার ইউজ হচ্ছে, সেটা এমন এক জায়গায় লিংক করা ভালো যেখানে লিংক করলে আর ওই 50 বার লিংক করার দরকার পড়বে না। যেটাকে বলা হয়ে থাকে ওভারহেড। আমি এটাকে মাথার উপর নিয়ে চলছি, আবার মাথাটাকে এমন পরিমাণ ভারী করা যাবে না যে আমার নিজের চলতেই কষ্ট হয়, স্লো হয়ে যায়। মানে অটোলোড এমন একটা জায়গা যেখান থেকে আমি আমার লাইব্রেরি, আমার হেল্পার, আমার ক্লাস লোড করে করে রাখতে পারি, যাতে পুরো প্রজেক্টে সেই কানেকশন গুলো এস্টাবলিশড হয়ে যায়। আর যেগুলো কম ইউজ হচ্ছে সেগুলো অটোলোডে না দিয়ে যখন যখন যেভাবে ইউজ করা দরকার সেখানে গিয়ে আমি কানেক্ট করছি। ক্লিয়ার? সো অটোলোডে আমি যাই, আমি কিছু পরিবর্তন আছে। প্রথম যে পরিবর্তনটা সেটা হচ্ছে লাইব্রেরিজ। আমি কিছু লাইব্রেরি এখানে লোড করব, যে লাইব্রেরি গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে লাইব্রেরি গুলো সবচেয়ে বেশি লাগবে। 1 নম্বরে ডেটাবেস, 2 নম্বর সেশন। ফ্রেমওয়ার্কের মধ্যে এই দুইটা লাইব্রেরি রয়েছে ইনবিল্ড। এরকম আরো অনেকগুলো লাইব্রেরি রয়েছে, লাইব্রেরির লিস্টে একটু দেখাই আপনাদের। অ্যাপ্লিকেশনের সিস্টেমের লাইব্রেরির আন্ডারে এগুলো সব লাইব্রেরি এই পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এবং বাইরে আছে ডেটাবেস 27। এগুলো সব কি লাইব্রেরি। আর আছে হেল্পার্স, এইগুলো আছে আবার হেল্পার। এগুলো হচ্ছে সিঙ্গেল ক্লাস, এগুলো সিঙ্গেল ক্লাস বাট কমপ্লিট। আর এগুলোকে আমরা কমপ্লিট বলছি না। আচ্ছা, সো আমি দুইটা লাইব্রেরি লোড করেছি। এই দুইটা লাইব্রেরি লোড করার পর রান করায় ব্রাউজার দিয়ে, দেখেন কোনো পরিবর্তন আছে কিনা। কোনো পরিবর্তন নেই। বাট ইন্টারনাল একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে আমার প্রজেক্টের সাথে দুইটা লাইব্রেরি ওভারহেড অবস্থায় আছে। আমার ডেটাবেসের লাইব্রেরি রানিং, আমার সেশন লাইব্রেরিও কি রানিং, রাইট? এবার আসছি পরবর্তী কাজে। ড্রাইভারের দরকার নেই, হেল্পার, ইউআরএল হেল্পার আর ফাইল হেল্পার।
এই যে উপরে লেখা আছে কমেন্ট আউট করা, এই দুইটা হেল্পার খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু ফাংশন আছে যেটা অনেকবার আপনাকে ইউজ করতে হবে প্রজেক্টের মধ্যে, যে দুটো হেল্পারের মধ্যে ডিফাইন করা আছে। কনফিগ, আমরা কনফিগের মধ্যে কনফিগ যে ফাইলটা আছে এই কনফিগ ফাইলটাকেই লোড করে রাখছি। অ্যাপ্লিকেশনের এই যে কনফিগের মধ্যে কনফিগ ফাইলটাকে অটোলোড কনফিগে আমি কনফিগটাকে দিয়ে দিলাম। তারপরে আমি তিনটা জায়গায় পরিবর্তন করেছি এখন পর্যন্ত। আমি লাইন নাম্বার 61 এ ডেটাবেজ আর সেশন বসিয়েছি লাইব্রেরিতে। লাইন নাম্বার 92 তে আমি ইউআরএল আর ফাইল বসিয়েছি হেল্পারের মধ্যে, এবং লাইন নাম্বার 106 এ কনফিগকে লোড করেছি। ল্যাঙ্গুয়েজ এবং মডেল এখানে আপাতত কাজ নেই, পরে যখন আমরা মডেল পাবো মডেলকেও এই জায়গাটাতে লোড করতে হয়। তো লেটস চেক, অটোলোড চেক করে দেখি কোনো পরিবর্তন আছে কিনা, নেই। সো আমার অটোলোড কনফিগারেশন কমপ্লিট। এরপরে আসি আমরা config.php তে। সো ফার্স্টে অটোলোড করলাম, তারপরে কনফিগে। সো config.php তে গিয়ে আমাদের কিছু পরিবর্তন আছে। শুরুতে আমাদের বেস ইউআরএলটা দিয়ে দিতে হবে, আমাদের সাইটের ইউআরএলটা কি, রাইট? আমাদের সাইটের ইউআরএল কোনটা? এটা না? এটা কপি করে এনে এখানে বসায়, এই হচ্ছে আমাদের সাইট ইউআরএল। ক্লিয়ার? এখানে এসে দ্বিতীয় যে কাজটা কনফিগে, লাইন নাম্বার 38 থেকেই যে কনফিগ ইন্ডেক্স পেজ index.php একে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমরা ইউআরএল এর মধ্যে index.php কে চাচ্ছি না। সো এটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো কেন করলাম। আর সবশেষে আরেকটা কাজ আছে ইউআরএল সাফিক্স। এখানে আমরা অ্যাকচুয়ালি ইউআরএল এর শেষে কি দেখতে চাচ্ছি, HTML, জাভা, SPX, আপনি যা দিতে চান সবই অ্যালাউড। আমি এখানে যা দিব ইউআরএল এর শেষে তাই বসানো যাবে। আর ইউআরএল এরকম যে আমি একরকম ইউআরএল লিখবো, পেজ একরকম লোড হবে, সবকিছু কন্ট্রোল করা যায়, রাইট? সিকিউরিটির জন্য। এটা আমি নিজের মতো করে ম্যানেজ করতে পারি। শুধু ডোমেন নেমটা ঠিক রেখে বাকি সবকিছু পরিবর্তনশীল, আমি যা চাইবো তাই লিখতে পারবো। যে ধরনের এক্সটেনশন দিতে চাইবো সেই ধরনের এক্সটেনশনই আমি দিতে পারবো। যেটা বুঝতে পেরেছি? গুড। সো কনফিগ ইউআরএল সাফিক্স, আমি .spx এ যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি .net এর এক্সটেনশন। দেন চেক করে দেখি আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা। কোনো পরিবর্তন নেই। নাও সো কনফিগ ফাইলে আর আপাতত কোনো চেঞ্জ নেই, পরে প্রয়োজন পড়লে আমরা করব। ফাইনালি আসি ডেটাবেস। এখন প্রজেক্ট তো বড় হবে, প্রজেক্টের অনেক ক্লাস থাকবে, রাইট? ছোট বড় অনেক প্রজেক্ট ডেভেলপ হয় ফ্রেমওয়ার্ক দিয়ে। কোনো প্রজেক্টে দেখা যায় যে 100 এর উপরে ডেটাবেস টেবিল চলে গেছে। 100 এর উপরে ডেটাবেস টেবিলে যদি আমি অ্যাকশনের কথা বলি, একটু খেয়াল করেন যে 100 ডেটাবেস টেবিল যদি হয়, এবং ডেটাবেসে ডাটা রাখার অর্থ কি, এটাকে ম্যানেজও করতে হবে। তাহলে যদি আমি ডাটা রাখি, ডাটাবেস টেবিল কখন করব? ডাটা রাখার জন্য। আর শুধু রাখলেই কি হবে? সেটা ভিউ করানো, এডিট করানো, ডিলিট করানো, মিনিমাম কি 4টা অ্যাকশন। সো আমার ওই 100টা টেবিল মিন্স আমার 400 কোয়েরি। বোঝা যাচ্ছে? মিনিমাম। তো এটা আমি মিনিমাম বলছি যদি এরকম হয়। সো এখন ঘটনা হচ্ছে যে এই এতবার যদি ডেটাবেসের কানেকশন হয়, ডিসকানেক্ট হয়, কানেক্ট করার জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য কানেকশন লিখতে হয় বা আদার্স, এগুলো নিয়ে যদি আমার মাথা ঘামাতে হয়, তাহলে প্রজেক্টের কাজ কিন্তু অনেক ব্যাঘাত ঘটে। সো কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে ডেটাবেসের একটি স্ট্রং লাইব্রেরি ডেভেলপ করা আছে, এবং আমি যদি এখানে শুধু ডেটাবেসের কানেকশনটা দিয়ে দেই, ডেটাবেস কানেকশন করা, ক্লোজ করা সব দায়িত্ব এর। আমরা প্রজেক্টের অন্য কোথাও ডেটাবেসের কানেকশন নিয়ে বা ক্লোজিং নিয়ে কোনো টেনশন করতে হবে না। বুঝতে পেরেছি? সো কানেকশনটা কোথায় দিতে হবে? কনফিগের মধ্যে database.php ফাইলে। কোথায় দেবেন? এই যে ডিবি ডিফল্ট এর মধ্যে। আমরা নরমালি ডেটাবেসের কানেকশন কি দেই? হোস্ট নেম কি? লোকাল হোস্ট, ইউজার নেম root, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, তারপরে কি আমরা ডেটাবেসের নাম দেই, রাইট? ডেটাবেস লাইক x y z। লেটস চেক, এবার ব্রাউজ করি।
একটা এরর আসছে, একটু খেয়াল করেন। রেল কানেক্ট আননোন ডেটাবেস XYZ, সে এই নামে কোনো ডেটাবেস খুঁজে পায় না। আসলে তো এই নামে আমার কোনো ডেটাবেসই নেই, যে আমি কোনো ডেটাবেসই তো বানাই নাই, রাইট? তো আমরা ডেটাবেসে যাব, আমরা একটা ডেটাবেস তৈরি করি, একটু খেয়াল করেন। ডেটাবেসের নাম কি দিচ্ছি? ডিবি ই-কমার্স CI ব্যাচ 21। কলিশনটা কি? UTF-8 জেনারেল CI ক্রিয়েট। ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এই নামটা আমরা কোথায় বসাবো? এই ডেটাবেসের নামের জায়গায়। বাকি যা কিছু ওদের, আমার এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমার 4টা জায়গা, এই 78, 79, 80 আর 81। 78 দেয়াই থাকে লোকাল হোস্ট, ইউজার নেম, রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক আর ডেটাবেস নেম। আপনার যদি লোকাল ডেটাবেসেও পাসওয়ার্ড থাকে সেটা আপনি এখানে বসাবেন। বুঝতে পেরেছি? গুড। তো এবার চেক করি, দেখেন আমাদের যে ডেটাবেসের এররটা ছিল সেটা চলে যাবে। ইনস্টলেশনটা কি ডেটাবেস পর্যন্ত আসলো ফাইনালি। এই অবস্থাটা আমি আগেই বলেছি যে তারপরে চলে যায় প্রথমে অটোলোড, তারপর কনফিগ, দেন ডেটাবেস। এগুলো সব চেকিং এর পর চলে যায় কোথায়? রাউটসে। রাউটসে এসে ডিফল্ট কন্ট্রোলার কোনটা? ওয়েলকাম। এটা আমি পরিবর্তন করে দিতে পারি তো, তাই না? আমি যদি একটা নামে কোনো ক্লাস তৈরি করি এবং সেই নামটা এখানে বসাই, কাজ করবে না? দেখেন, কন্ট্রোলারের মধ্যে ওয়েলকাম নামে একটা কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলারটা যদি একটা ডুপ্লিকেট তৈরি করি, এই যে এই লাইনটা হচ্ছে ফর সিকিউরিটি, এই লাইনটা বেস পাথ ডেফিনেশন, এটা পরে বলবো। আর ওয়েলকাম কন্ট্রোলার এক্সটেন্ড করছে কাকে? সিআই কন্ট্রোলার। সিআই কন্ট্রোলার হচ্ছে মাদার কন্ট্রোলার বা প্যারেন্ট কন্ট্রোলার। আপনি যত ক্লাস বানাবেন সব কি হবে? সিআই কন্ট্রোলারকে এক্সটেন্ড করতে হবে, এটা নিয়ম। সো আমি যদি বলি যে কন্ট্রোলারের ভেতরে আমি একটা কন্ট্রোলার ফাইল নেমটা অলওয়েজ ক্যাপস হয়, ক্যাপিটাল লেটারে। আমি যদি বলি যে হোম, ঠিক আছে, হোম নামে আমার ক্লাসটা হবে। তো ওয়েলকাম কন্ট্রোলার থেকে এই লাইনটা অলওয়েজ, আপনারা যখনই নতুন করে কোনো ক্লাস বানাবেন এই লাইনটা যেন একদম শুরুর লাইনে থাকে, এটা ম্যান্ডেটরি। দেন হোম কি করবে? এক্সটেন্ড করবে কাকে? সিআই আন্ডারস্কোর কন্ট্রোলারকে। এইটুকু কাজ আপনাকে করতেই হবে, রাইট? তারপরে আপনাকে একটা পাবলিক ফাংশন দেবেন লাইক ইন্ডেক্স। ওকে, এবং ইন্ডেক্সের মধ্যে যদি আমি লিখি হ্যালো ইন হোম, একটু খেয়াল করেন, আমি এখানে ইন্ডেক্স ফাংশনের মধ্যে লিখে দিলাম কি? ইন হোম। সো আমি ওয়েলকাম কন্ট্রোলারটা চাচ্ছি না, আমি ওয়েলকাম কন্ট্রোলার ডিলিট করে দিচ্ছি। এখন যদি রাউটস, যেহেতু ওয়েলকাম বলা আছে, ওয়েলকামকে না পেলে কি বলবে? দ্য পেজ ইউ রিকোয়েস্টেড ওয়াজ নট ফাউন্ড। ওয়েলকাম কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। রাউটস থেকে কি বলা হয়েছে? ওয়েলকামের কথা। আমি রাউটস থেকে এখন পরিবর্তন করে কি বলবো? হোম, রাইট? এখানে অল স্মল করতে হয়। ফাইলের নাম আমার যদিও ক্যাপিটাল, আমার ক্লাসের নাম কি? ক্যাপিটাল, বাট আমি যখন কল করছি তখন কি? স্মল। না, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? দেখেন, তাহলে আমি এখানে হোম দিয়ে দিলাম। এবার হোম যখন আমি দিয়েছি, আমার কোন কন্ট্রোলারে যাবে? হোম কন্ট্রোলারে যাবে। হোমের ইন্ডেক্স ফাংশনটা রান হবে এবং এর ভেতরে ইকো দেয়া আছে কি? ইন হোম, এই টেক্সটটা দেখা যাবে। এখন যদি এখান থেকে আমি একটা পেজকে লোড করে দিই, সেই পেজটা দেখা যাবে। পেজ লোড করতে গেলে কি লিখতে হয়? দিস লোড ভিউ, ওর ভেতরে পেজের নাম, পেজ উঠে আসবে।
তো ইনস্টলেশনটা করে ফেলেন। আমি যদি এখান থেকেই বলি যে আমার ওই ওয়েলকাম মেসেজ পেজটা লোড করব, কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় দিস, এটা হচ্ছে অবজেক্ট। লোড, এই পুরোটা হচ্ছে একটা অবজেক্ট, একটা ক্লাসের। কোন ক্লাসের সেটা আমি বলবো। তারপর হচ্ছে ভিউ, ভিউ হচ্ছে ফাংশন। যদি এখানে যাই, পেজের নামটা কি? আমি লাইক আমার নতুন একটা পেজের নাম দিচ্ছি। আমি ভিউ এর মধ্যে গিয়ে নতুন করে একটা পেজ তৈরি করছি, একটা পিএসপি ফাইল তৈরি, এই পিএসপি ক্লাস না, পিএসপি ফাইল হবে। ভিউ এর মধ্যে আমি নিউ থেকে পিএসপি এর একটা ফাইল করছি যার নাম বলছি মাস্টার। এটা পিএসপি ফাইল, হ্যাঁ, অলওয়েজ। তো মাস্টার ফাইলের মধ্যে কোঅর্ডিনেটর 3.1.5। হ্যালো হ্যালো, এই যে দেখেন, এখন তো আমি যদি মাস্টার পেজটাকে লোড করি, কি হবে? ওই যে রিকোয়েস্টেড ফাইল ইন .php, আনএবল টু লোড বলছে। .php, আমার ফাইলের নাম কি? .php তে না? এই যে আমি কোন ফাইলের নাম দিয়েছি? নাই। সো ফাইলের নাম কি হবে? হোম। তো আমি যখন হোম বলে দিব, সে আমার আমার পেজের নাম কি? মাস্টার। আমার ভিউ এর মধ্যে পেজের নামটা কি? মাস্টার। সো মাস্টার যখন দিচ্ছি, ওয়েলকাম টু কোঅর্ডিনেটর 1.3। সো আমি আমার মতো করে আমি গুছিয়ে নিলাম। এরপর আমার টেমপ্লেট বসানো, এটাকে মাস্টারিং করা, আমাকে অ্যাডমিন প্যানেল তৈরি করা, ডেটাবেস ক্রিয়েট করা, সব আস্তে আস্তে ভেতর থেকে ডেভেলপ হয়। আজকে ইনস্টলেশনটা সম্পন্ন হলো, নেক্সট ক্লাসে মাস্টারিং সম্পন্ন হবে। তো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রত্যেকটা পার্ট, সো প্রত্যেকটা দিন আপ টু ডেট থাকতে হবে, যতটুকু করেছি ততটুকুর উপরে। ওকে, আপনারা এখন একটু করেন, কনফিগারেশনের কাজটা করেন।